আজ পহেলা বৈশাখ ১৪৩১, ১৪ই এপ্রিল ২০২৪। সবাইকে বাংলার নববর্ষের শুভেচ্ছা। সকালবেলার নাস্তার জন্য পরোটা ভাজা হচ্ছে। রাতে জাল দেয়া দুধ ছিল, এই দুধ দিয়ে এখন চা বানানো হবে। আর পরোটা ঝাল কিছু দিয়ে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পরোটাটাকে যত বেশি চেপে সুন্দরভাবে উল্টে পাল্টে ভাজা হবে, ভিতরে তত সুন্দরভাবে ভাজা হয়, খেতেও খুব দারুণ লাগে। আমার বাবা আবার আগুন দেখে খুব ভড়কে গেছে, এত বেশি আগুন কেন। অনেকে আছে পরোটা একটু মচমচে পছন্দ করে, একটু মচমচে হলে ভালো লাগে। অনেকে আবার খুব সফট পরোটা পছন্দ করে। আমরা আবার একটু মচমচে পরোটাটাই পছন্দ করি। সময়ে সফট পরোটাটাও পছন্দ করি, তবে বেশিরভাগ মচমচে পরোটাটাই ভালো লাগে আমাদের কাছে। প্রতিবার কালবৈশাখী ঝড়ের লক্ষণ হয়, কিন্তু এবার কোনো ঝড়ের লক্ষণ নেই। সকালবেলা উঠেই দেখি একেবারে খাখা রোদ, চারদিকে রোদের জন্য তাকানো যাচ্ছে না, এত বেশি রোদ। 10 তারিখে ঈদ হয়েছে আর 14 তারিখে পহেলা বৈশাখ। এই তো আমাদের নাস্তা রেডি। পরোটা, সাথে চিকেন আর চা, গরম গরম দুধ চা। নাস্তা শেষ করে কাজ শুরু করে দিলাম। আমরা বাসায় ছিলাম না, শীতের অনেক কাপড় রয়ে গিয়েছিল। এই কম্বলগুলো ধুয়ে দেয়া হয়েছে, তাই আজ রোদ দিচ্ছি। ওইদিকে আম্মু বাতিল প্লাস্টিকের জিনিসগুলো বস্তা ভরছে। প্লাস্টিকের জিনিসগুলো এমনিতে বিক্রি না করে একটু নষ্ট করে তারপর বিক্রি করা উচিত। অনেক খারাপ লোক আছে যারা এই ভালো ভালো কন্টেনার জারগুলো ব্যবহার করে করে আবার নকল প্রোডাক্ট বের করে। তারা যেন এই কাজটা করতে না পারে, সেজন্য অবশ্যই কন্টেনার হোক, প্লাস্টিকের যাই বিক্রি করেন না কেন, জিনিসগুলো একটু নষ্ট করে বিক্রি করা ভালো। বিশেষ করে আমাদের অনেক বাসায়, বেশিরভাগ বাসায় বিদেশি প্রোডাক্ট ব্যবহার করি। এই প্রোডাক্টগুলো যেন নকল করতে না পারে, এই জন্য তো আমাদেরই সচেতন হতে হবে। তাই অবশ্যই বিক্রয় করার আগে আপনারা কন্টেনারগুলো একটু নষ্ট করে নেবেন, তাহলে তারা এই সুযোগটা সহজে পাবে না। পহেলা বৈশাখ মানেই একটি বাঙালির চিরাচরিত আনন্দের দিন, আমাদেরও আনন্দের দিন। নাস্তা শেষ করে প্লেট বাটিগুলো ধুচ্ছিলাম আর প্ল্যান করছিলাম সারাদিন কি করা যায়। ঈদের পর মাত্র আমরা সময় পেয়েছি হাতে 3 দিন। ঈদের সময় তো প্রচুর ব্যস্ততায় কাটে। 3 দিন পরেই পহেলা বৈশাখ, তাই অনেক আয়োজন করতে পারিনি, অনেক কিছু করতে পারিনি। তারপর কেমন যেন খুশি খুশি লাগছে এবার, ঈদের পরই পহেলা বৈশাখ। এই জন্য অল্প কিছু হলেও আয়োজন করব, যেন বাসায় ঈদের মেহমান আসলে একসাথে তাদেরকে এই আনন্দটুকু দিতে পারি। বাসার সামনেই সজনে ডাঁটা গাছ। প্রতিবার অনেক কম ধরলো, এবার মোটামুটি ভালোই ধরেছে। যাই ধরুক না কেন আমরা খাই, আর আমাদের আশেপাশে মোটামুটি সবাইকে দিই, যতটুকুই ধরে। এবার ভালোই ধরেছে। পাশে আন্টিদেরকে বললাম নিয়ে যেতে, এর মধ্যে ভাইয়া আবার কিছু পাচ্ছে। আজকে পহেলা বৈশাখ, এতদিন তো খাওয়া হয়নি, বাসায় কেউ ছিল না। পহেলা বৈশাখের উৎসবে
কয়টা ডাটা পাচ্ছে। দরকার এখন ঢালটা পুরোটা কেটে দেয়া, ঢালটা কেটে দিতে পারলে আবার নতুন করে ঢাল আসবে। ঢাল একটু উঁচু হওয়াতে পাততে অনেকটাই অসুবিধা হচ্ছিল, কারণ হাতের নাগালে নেই, অনেক উঁচুতে ঢাল, আর গাছটা একেবারেই পাহাড়ের কিনারায় পড়েছে, যার কারণে বাঁশ দিয়ে পাড়াটাও একটু কঠিন হয়ে যাচ্ছিল। ভাইয়া সজনে ডাঁটাগুলো পাড়ার সময় পাশে থেকে একটা বড় ভাই আসছিলেন সজনে নেওয়ার জন্য, উনি আবার ঢালগুলো কেটে দিয়েছেন। আপু নাও, হ্যাঁ খাও, আস্তে আস্তে খাও, গরম আছে, হ্যাঁ আস্তে আস্তে খাও। আমার বাবান আর তনিমা কার্টুন দেখছে আর নুডলস খাচ্ছে। বিষয়টা দেখে আমার অনেক ভালো লেগেছে। ওরা দুজন খুব ভালো বন্ধু। কিছুক্ষণ খেলে, কিছুক্ষণ মারামারি করে, কান্নাকাটি করে, আবার খেলে একসাথে। তনিমা স্কুলে চলে গেলে আমার বাবান তনিমাকে খুঁজতে থাকে। যতক্ষণ না বাসায় আসবে সে, ততক্ষণ আমাদেরকে আমার বাবান জ্বালাবে আর জিজ্ঞেস করবে তনিমা কখন আসবে, তনিমা কখন আসবে। সজনের ডাঁটাগুলো বাসায় এনে কেটে কুটে রেডি করে রান্নায় বসিয়ে দিলাম। এক চুলায় সজনের ডাঁটা আর অন্য চুলায় শিমের বিচির ডাল রান্না করা হচ্ছে। শিমের বিচিগুলো আমাদের নিজস্ব ক্ষেতের, আমাদের ক্ষেতে এবার অনেক শিম ধরেছে। সেই শিম থেকে কিছু বিচি খুলে রেখে আবার ফ্রিজে রেখে দিয়েছিল। আমরা বাসায় ছিলাম না, তাই এই বিচিগুলো তখন খাওয়া হয়নি। আর আম্মু আমার জন্য রেখে দিয়েছে যেন আমি এসে খেতে পারি। সবাই তো কম বেশি খেয়েছে, আমার খাওয়া হয়নি। আজকে নামিয়ে নিল, বলছে আজকেই খাও। সজনে ডাঁটা রান্না শেষ হয়ে গেছে, এখন নামিয়ে তেলে বাগার দিব। সজনে ডাঁটায় বাগার দেওয়া শেষ করে দেখলাম শিমের বিচিও প্রায় রান্না কাছাকাছি হয়ে এসেছে। মাছের মাথা দিয়ে রান্না করা হচ্ছে শিমের বিচি। এখানে অল্প কিছু গরুর মাংস নিয়ে রান্না করা হচ্ছে, আমরা খাবো বা কোনো মেহমান আসলে তাকে দেয়া যাবে, এই জন্য কিছু গরুর মাংস করা হচ্ছে। ভাবি এবার হাসছিল, দেখো কত কম মাংস দেখা যায়। গরুর মাংসটা আসলে এমন, প্রায় প্রত্যেক মুসলিম পরিবারে রান্না হয়, তারা জানেন যে গরুর মাংসটার ওজন অনেক বেশি, কিন্তু দেখতে খুব কম মনে হয়। আর এখানে ক্যামেরায় খুব বেশি দেখা যাচ্ছে না। আমি জানি না অনেকে কিভাবে যেন অনেক বেশি দেখায়, আমি আসলে বুঝতে পারছি না ওনারা কিভাবে এত বেশি দেখায় পরিমাণে ক্যামেরাতে। ইদানিং কারেন্ট খুব ডিস্টার্ব করছে, তাই মশলাগুলো ডিপ ফ্রিজে রাখা হয়েছে। আর ডিপে রাখাতে মশলাগুলো আস্তে আস্তে তুলতে হচ্ছে। অনেক বেশি কারেন্ট প্রবলেম থাকাতে নর্মালে রাখা যাচ্ছে না। এই প্রথম আমাদের ক্ষেতে মরিচ গাছ লাগিয়েছে। এই যে মরিচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাটা মরিচ।
এগুলো আমাদের ক্ষেত থেকে তোলা মরিচ থেকেই বেটে তারপর মাংসে দিচ্ছি। আমাদের ক্ষেতে এই প্রথমই মরিচ করেছে, আগে কখনো করেনি। আর বাটা মশলা বা বাটা মরিচ, হলুদ, এটার স্বাদ অন্যরকম। আমরা যে কোনো মশলা বা যে কোনো কিছু ব্লেন্ড করতে হলে ব্লেন্ডারে খুব সহজে ব্লেন্ড করে ফেলি, কিন্তু আম্মু এখনো পর্যন্ত কোনো কিছু মিহি করতে হলে পাটাটাকেই বেশি পছন্দ করে। পাটা ফুটায় বাটতেই ওনার বেশি ভালো লাগে। অনেক বেশি গরম পড়ছে, তাই ভাবি এখন হাত দিয়ে আসলে মশলাগুলো মাখছে না, হাত জ্বালা পোড়া করবে। এবার অনেক বেশি গরম, তাই চামচ দিয়ে মিক্স করে নিয়েছে মাংসগুলো, তারপর চুলায় বসাবে। এদিকে শিমের বিচি হয়ে গেছে, শিমের বিচিতে এখন বাগার দেওয়ার জন্য রেডি করছে। মাংস দেখে খুব হাসাহাসি করছি আমি আর ভাবি, যে দেখো কত অল্প মাংস দেখা যাচ্ছে, মনে হচ্ছে তুমি খেলে আমি খেতে পারবো না, আমি খেলে তুমি খেতে পারবে না। তো ভাবি বলছে, হ্যাঁ এমনই তো দেখা যাচ্ছে, সমস্যা নেই, যদি না হয় তুমি খেও। আমি ভাবিকে বললাম, না না অনেক গরম পড়ছে, তুমিই খেও। এদিকে মাংসের জন্য আলু কাটা হচ্ছে। আগেই বলেছিলাম, আলু না হলে আসলে মাংসের টেস্ট অনেকের কাছেই লাগে না, অনেকে আবার মাংসের মধ্যে আলু পছন্দ করে না। একটু আগেই তনিমা আর আমার বাবানকে একসাথে খেতে দেখেছেন। তো তনিমার কিছু গল্প আছে। তনিমা যখন এমির হয়, মানে আমার বাবান, সে খুব ইন্টারেস্ট ছিল যে আমার বাবান ছোট থাকবে আর তনিমা বড় হয়ে যাবে, তনিমা বড় হয়ে আমার বাবানকে কোলে নিয়ে নিয়ে বেড়াবে। এখন দেখা যাচ্ছে বাবান একটু একটু বড় হচ্ছে, তখন তনিমা বলছে যে এমির তো বড় হয়ে যাচ্ছে, আমি কেন বড় হচ্ছি না, আমি কি তাহলে এমিরকে কোলে নিতে পারবো না? তারপর সবাই বলছিল যে তুমিও যেমন বড় হবে এমিরও বড় হবে, একসাথেই তোমরা বড় হবে। তখন তনিমা বলে, হয় আমি বড় হয়ে যেতে হবে, এমিরকে ছোট থাকতে হবে, তাহলে আমি কোলে নিতে পারবো, নয়তো দুজনেই একসাথে বড় হয়ে আমি আর এমির একসাথে খেলবো। এখন তার মাথায় এসেছে এমির কেন তাড়াতাড়ি বড় হচ্ছে না, এমির তাড়াতাড়ি বড় হলে তো সে তার সাথে খেলতে পারতো। এখন বারবার একই কান্না, একই তালবাহানা, যে কখন এমির বড় হবে আর কখন আমরা একসাথে খেলবো। তনিমার খুব ইচ্ছে ছিল এমির বড় হোক, এমিরের সাথে খেলবে। এমির আস্তে আস্তে বড় হতে শুরু করলো, তনিমার ইচ্ছেও পূরণ হচ্ছে, তনিমার সাথে একটা খেলার সাথী হলো। তনিমা যখনই গ্রামের বাড়ি যায়, তখনই কোনো বাচ্চাকে দেখলে তনিমা তখন ঘাড় ঘুরিয়ে বলে, আমাদেরও একটা এমির আছে, আমারও একটা খেলার সাথী আছে। তারা দুজন যখন একসাথে খেলে, তনিমা যেন খুব বড় একটা মানুষ, তনিমা সবসময় এমিরের দিকে খেয়াল রাখে, কখন প্রস্রাব করবে, পটি করবে বা কখন কি খাবে, এগুলো সব কিছু এখন তনিমা খেয়াল রাখে। খুব অবাক লাগে যে ছোট তনিমা খুব কান্নাকাটি করতো, কোনো কিছু অল্প কিছুতে অনেক বেশি তাল করতো, সেই তনিমা এখন আমার বাবানটার খেয়াল রাখে, আমার বাবানটার সাথে খেলার সাথী হয়ে খেলছে, কোনো কান্নাকাটি করে না, কোনো তালবাহানা করে না। এই তনিমার এত পরিবর্তন দেখে আমরা অনেকটাই অবাক। এমির খুব খুব শখের মানুষ তনিমার, অনেক শখের। সেই ছোট তনিমা এমিরকে নিয়ে কত স্বপ্ন দেখতো, এমিরকে কোলে নিয়ে ঘুরবে, তনিমা নিজে বড় হয়ে যাবে।
যখন দেখছে যে এমির একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, তখন সে তার আম্মুকে বলতো, আম্মু এমির তো বড় হয়ে যাচ্ছে, আমি কি কোলে নিতে পারবো না? তখন ওর আম্মু বলছে যে তোমার তো আরও ভালো হলো, তুমি কোলে নিতে পারবে না ঠিক, কিন্তু তুমি একসাথে ওর সাথে খেলতে পারবে। তখন সে আরও খুশি। এখন তাদের দিন এই খেলাতেই কাটে। কাঁটামরিচ চেনেন তো? এগুলো খেতে তো অন্যরকম একটা মজা। কাঁটামরিচ তুলে নিয়ে আসছে আম্মু ক্ষেত থেকে, সাথে আরও অনেক রকম শাক তুলে নিয়ে আসছে। এদিকে দেখেন, এই 4টা পেঁয়াজও কিন্তু এবার আমাদের ক্ষেতের। এই 4টা পেঁয়াজের মাথা লাগিয়ে দিয়েছে আম্মু, এই 4টা পেঁয়াজও হয়েছে। কালারগুলো এত সুন্দর, দেখে চোখ জুড়িয়ে যায়, ইচ্ছে হয় কাঁচাই খেয়ে ফেলি। 4টা পেঁয়াজ দেখে আমার বাবান তো অনেক খুশি, বলে আমাদের ক্ষেতের পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো হাতে নিয়ে বারবার ঘুরে ঘুরে দেখছিলাম, আমার কেমন যেন আদর আদর লাগছিল পেঁয়াজগুলো দেখে। শরবত খাওয়া শেষ করে কাঁটামরিচগুলো আবার কাটাকাটি করতে বসে গেলাম। এগুলো শাকগুলো ভাজি করব, আর ডাটাগুলো শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম কাঁঠালের বিচি আছে? বললো হ্যাঁ, কয়টা আছে, ওগুলো দিয়েই রান্না করতে পারবে। বাসার আশেপাশে খালি জায়গা ফেলে না রেখে এভাবে যদি কিছু তরকারি করা যায়, তাজা তরকারিগুলো খাওয়া যায় কোনো রকম ফরমালিন ছাড়া, কোনো রকম কেমিক্যাল ছাড়াই। নিজের আশেপাশের একেবারে বিশুদ্ধ খাবারগুলোই খাওয়া যায়। আর এখন তো মানুষ অনেক সচেতন, অনেকে ছাদ বাগান করে, টবে গাছ লাগায়, নিজের গাছের ফল নিজের গাছের তরকারি খায়। এইভাবে আসলে সচেতনতা মানুষের জন্য খুবই ভালো। আর এবার যে গরম পড়েছে, চারদিকে গাছ লাগানোর জন্য খুব হইচই পড়েছে। আমার মনে হয় কি, শুধুমাত্র এই গরম বা শীত পড়ে তখন আমরা একটু সচেতন না হয়ে বরং আগেই সচেতন হওয়া ভালো। আমরা ভবিষ্যৎ ভেবে ভবিষ্যৎ বুঝে কাজ করাটা অনেক বেশি ভালো। তারপর মানুষ বেশিরভাগে ভবিষ্যৎ চিন্তা করে না যে কখন কি হবে। এখন ভালো আছি, এটাই মানুষের জন্য যথেষ্ট। দিন দিন আবহাওয়া পরিবর্তন হচ্ছে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোন এগুলো বাড়ছে, ভূমিকম্প বাড়ছে। আমাদের এখনই সচেতন হওয়া উচিত, আমাদের প্রকৃতিকে রক্ষা করা উচিত, আমাদের গাছপালা বেশি করে লাগানো উচিত। তাছাড়া নদী নালাগুলো যেন নষ্ট না হয়ে যায়, সেদিকেও আমাদের সচেতন থাকা উচিত। এবার গরম চলে যাবে, আমাদের এই গরমের ভোগান্তিও চলে যাবে, কিন্তু সামনের বছরে যেন এর চেয়ে বেশি গরম বা এমন গরম আর না পড়ে, তার জন্য আমাদের এখন থেকেই সচেতন থাকতে হবে। সামনে বর্ষাকাল আসবে, বর্ষাকালে যেন আমরা গাছ লাগাতে ভুলে না যাই। সবাই একটা বা দুটা গাছ লাগালেও, চিন্তা করেন তো আমাদের দেশে কত কোটি মানুষ। এবার বর্ষায় যদি প্রতিটি পরিবার একটি করে গাছ লাগায়, তাহলে আমার মনে হয় না এ দেশে আর এমন খরা হবে, এমন গরম অনুভব হবে। প্রতিটা পরিবারের দায়িত্ব তার আশেপাশে একটা হলেও গাছ লাগানো। এই ভিডিওটা যারা দেখছেন বা দেখবেন, তাদের কাছে আমার খুব খুব অনুরোধ, আপনারা প্লিজ ভুলে যাবেন না, একটি হলেও গাছ লাগাবেন আপনার আশেপাশে। যদি আপনার আশেপাশে কোনো জায়গা না থাকে বা আপনার কোনো ছাদ না থাকে বাড়ির, তাহলে আপনারা অন্য কোনো জায়গায় অন্যদের সিদ্ধান্ত নিয়ে
বা পরামর্শ নিয়ে একটি দুটি গাছ লাগানোর ব্যবস্থা অবশ্যই করবেন। সব কিছু স্বার্থ দিয়ে হয় না। আমরা তো ভাবি যে এই গাছটা অন্য জায়গায় লাগিয়ে আসবো, এই ফল তো আমি খেতে পারবো না, এই গাছের সুবিধা তো আমি ভোগ করতে পারবো না। এটা ভুল। এটা যে আপনি অক্সিজেন পাবেন সেটাও কিন্তু আপনি ভোগ করছেন। আর ফলের কথা বলছেন, ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে দেখেছিলাম এক ভিক্ষুক সারাদিন ভিক্ষা করতেন আর সাথে অনেক বাড়ির থেকে তালের বিচি চেয়ে নিতেন। সেই বিচি উনি রাস্তার পাশে পাশে লাগিয়েছেন। সেই গাছগুলো অনেক বড় হয়ে ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে। এখন কথা হচ্ছে, ভিক্ষুক কি একাই সেই ছায়া ভোগ করছে, অক্সিজেন ভোগ করছে, নাকি তিনি ফল পাচ্ছে? সেই ফল হয়তো উনি খেতেও পাচ্ছে না। তো ওনার সাক্ষাৎকার নিয়ে যা জানা গেল, সেই ফলে আশা উনি করে না, সেই অক্সিজেনে আসা, সেই ছায়ার আশা উনি করে না। উনি এটাই অনুভব করেছে, আমি যখন পথ দিয়ে যেতাম অনেক বেশি রোদ থাকতো, আমার কষ্ট হতো, তাহলে এভাবে তো পথচারীদেরও কষ্ট হয়, পথচারীদের যেন কষ্ট না হয়, তাই তিনি এই বিচিগুলো চেয়ে এনে এনে রাস্তার পাশে লাগিয়েছেন। একজন ভিক্ষুক, উনি শিক্ষিতও না, তার ভিতর যদি এই জ্ঞান থাকে, এই কর্মকাণ্ডের অভিজ্ঞতা থাকে, তাহলে আমরা কি? আমরা লেখাপড়া জানা মানুষ, শিক্ষিত মানুষ, আমরা কি তার কাছে নত নয়? ওনাদের মতো মানুষের কাছে আমাদের অনেক কিছু শেখা আছে। তারাই আসলে সমাজের প্রকৃত সম্মানিত ব্যক্তি, আমরা নয়। আমরা শুধু শিক্ষার নামে বড় বড় বুলি ফুটাই। এই দেশের জন্য, এই সমাজের জন্য বা এই পৃথিবীর জন্য উপকারী উনারাই কিছু করে দেখান। আর আমরা ঘরে বসে বসে অনেক কথা বলি, সোশ্যাল মিডিয়ায় এসে অনেক কথা বলি, বাস্তবে আমরা কাজের কাজ কিছুই করি না। এমন কিছু করি যেগুলো আমাদের দেশের জন্য, সমাজের জন্য ক্ষতিকর। উপকারীর উপকার করে কয়জন বলেন তো? এই দেশটা আমাদেরকে যা দিচ্ছে, আমরা তাকে কি দিচ্ছি? এই দেশটাকে কি দিচ্ছি? আমরা এই সুবিধা পাচ্ছি না, ওই সুবিধা পাচ্ছি না, সবসময় অভিযোগ আর অভিযোগ। কিন্তু আমাদের যে দেশ, আমাদের যে মা, তাকে আমরা কতটুকু দিতে পাচ্ছি বা দিচ্ছি, এই হিসাবটা কি আমরা করি? আমরা খুব স্বার্থপর আসলে। অভিযোগ থাকলে তো সেই ভিক্ষুকের থাকা উচিত যে তিনি এই বয়সে, সে বৃদ্ধ বয়সে যখন আরাম করবে, দেশ থেকে, সরকার থেকে তিনি আরাম করে খাবে, ঘুমাবে, সেই বয়সে তিনি রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করে তার পেটের জোগান করতে হচ্ছে, অথচ ওনার অভিযোগ নেই। অভিযোগ যত আমাদের। যত কিছুই বলেন না কেন, শেষ পরিণাম কিন্তু মৃত্যু। তাই নিজেকে সন্তুষ্ট রাখতে হবে। আমি কতটুকু পেয়েছি, অতটুকুতেই সন্তুষ্ট থাকা দরকার আমাদের। তাহলে আসলে এই কয়টা দিনের পৃথিবী অনেক বেশি সুন্দর হবে। স্বার্থপরতা ত্যাগ করতে হবে, অনেক বেশি চাহিদা ত্যাগ করতে হবে। অনেক বেশি চাহিদা মানুষকে কষ্ট দেয়, অনেক বেশি স্বার্থপরতা মানুষকে একা করে তোলে। আমরা এখন অভিযোগ করি না আমাদের কেউ নেই, কেউ নেই। আমরা খুব বেশি হলে আত্মীয় স্বজনের কয়দিন খবর নিই? আত্মীয় স্বজন আসতে চাইলে বা আশেপাশের কোনো প্রতিবেশী আসতে চাইলে আমরা কয়দিন তাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করি? মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকবে, এটা নিয়েই তো মানুষ, তাই না? এখন আত্মীয় স্বজন বলেন, প্রতিবেশী বলেন, সবাই 100% কখনোই ভালো মানুষ হবে না, সবাই আবার খুব বেশি খারাপও হবে না। এই মানুষগুলোকে নিয়ে আমাদের চলতে হবে, এই মানুষগুলোকে নিয়েই আমাদের হাসি মুখে, সুখে দুঃখে, বিপদে আপদে এগিয়ে যেতে হবে। আবার নিজেদের বিপদে সুখে দুঃখে তাদেরকে কাছে রাখতে হবে। আমার বিপদে আমি তাদেরকে কাছে টানলাম, তারপর তাদেরকে ছুঁড়ে ফেলে দিলাম, তাদের খবর নিলাম না, এরপর অভিযোগ করলাম তারা আমার কেউ না, আমার খবর নেয় না। এ ধরনের মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি এটা খাবো। আমি এটা খাবো। আমি কখনো আগে আনারস কাটিনি, এই প্রথম কাটছি।
আর পাশে থেকে আম্মু বসে দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে কাটতে হবে, এই চামড়াগুলো কিভাবে ছিলতে হবে। আর এইদিকে আমার বাবান কি তাড়াহুড়ো লাগিয়েছে, আমি খাবো, ও ভাই এটা আমি খাবো। এখন আমার তো অস্থিরতা শুরু হয়ে গেছে, আমি কি আনারস কাটবো নাকি আমার বাবানকে সামলাবো। আমার পুরাই অবস্থা খারাপ, এদিকে হাসিও লাগছে, এদিকে অস্থির লাগছে যে আনারসটা আসলে কাটতে পারবো কিনা, নাকি আমি নষ্ট করে ফেলবো। আমি বলছে নষ্ট করো, তারপরও কাটো, কাটলে এটা তুমি পারবে। যে কোনো কাজে আসলে পাহাড় সমান কঠিন মনে হয় প্রথমে, কিন্তু যখনই আমরা কাজটা ধরে ফেলি বা শুরু করি, চেষ্টা করি সমাধান করার, কাজটা অবশ্যই সহজ হয়ে যায়। আনারসটা কাটতে গিয়ে আমার মোটামুটি অবস্থা খারাপ, মনে হচ্ছে বটি নিজেই আনারসটা কাটছে, আমি কাটছি না। পুরো শরীরের শক্তি দিয়ে আমি চামড়াগুলো ছিলছি, আমার ঘাম ছুটে যাচ্ছে এই আনারস কাটতে গিয়ে। এত সময় লাগছিল, আমি কিছুক্ষণ পর পর থেমে যাচ্ছিলাম। এদিকে আমার বাবান তো সেই অস্থিরতা লাগিয়ে দিয়েছে, আমাকে একটু দাও, আমাকে একটু দাও, সে বাটি নিয়ে ঘুরছে। সে তো বুঝতেই পারছে না তার পিপির কী অবস্থা, অবস্থা খারাপ। যাই হোক, আগে আমি বলছি যে ওকে একটু থামাই, তাই একটু ছোট ছোট পিস করে আগে ওকে দিয়ে দিচ্ছি। এদিকে ভয় লাগছে, আনারসের যে চোখগুলো আছে এগুলো তো সে ছোট মানুষ খেতে পারবে না, আমরাও খেতে পারি না। চোখগুলো খেলে জিহ্বাতে একেবারে ঘা ঘা হয়ে যায়। একবার আমার এক ফ্রেন্ড বলছিল আনারস তার খুব পছন্দের একটা খাবার, পছন্দের ফল, আর সে আনারস পেলে এই চোখের ধার ধারে না, ও আগে ঘাপুস ঘুপুস খেয়ে নেয়, পরে চিন্তা করে। তার নাকি অভ্যাস হয়ে গেছে এভাবে খেতে খেতে, তার এখন জিহ্বাতে ঘা হয় না। আমি ওর দিকে হা করে চেয়েছিলাম, কিভাবে সম্ভব। আনারস ছিলা শেষ, এখন চোখ উঠানোর পালা। এ তো যেন চোখ উঠাচ্ছি না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ করছি আমি। আমার কাছে আজকে আনারস ছিলা কাটা, এই চোখ উঠানো, মনে হচ্ছে আমি এক একটা বিশ্বযুদ্ধে নেমেছি। ছিলাটা ছিল আমার প্রথম বিশ্বযুদ্ধ, আর এখন চোখ উঠানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আমার কাছে মনে হচ্ছে আমি যেন চোখগুলো তুলতে গিয়ে পুরো আনারসটাই ফেলে দিচ্ছি। আপনারা অনেকেই আনারস খুব সুন্দরভাবে কাটতে পারেন, আজকে তো প্রথম, তাই দরকার হলে একটু হাসাহাসিও করেন, সমস্যা নেই। তবে আপনাদের আনারস কাটার ছিলার সহজ কোনো পদ্ধতি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আম্মু আমাকে বুঝিয়ে দিচ্ছিল পিসগুলো কিভাবে করব, দেখিয়ে দিচ্ছিল ইশারা করে করে যে কিভাবে আমি পিসগুলো করব, আর পিসগুলো কতটুকু হবে, কোন সাইজে হলে ভালো হয়। আমার বাবা আবার আসছে বাটি নিয়ে, আমাকে আবার দাও, ওর জন্য পিস করে রেখেছিলাম, ওগুলোই দিলাম। যতই আনারস নতুন কাটি, কিন্তু নিজের চোখে একটা আইডিয়া আছে, পিসগুলো বড় ছোট হয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল করছিলাম। আম্মু দেখিয়ে দিচ্ছিল এই পিসগুলো একটু বড় হয়ে গেছে, তো ওটা আবার নতুন করে পিস করছিলাম।
একটু আগেই বলেছিলাম আনারস কাটতে গিয়ে আমার মনে হচ্ছিল প্রথম যখন আনারস ছিলছিলাম তখন প্রথম বিশ্বযুদ্ধ, এরপর যখন চোখ তুলছিলাম সেটা ছিল আমার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর এখন এই যে পিস করছি এটা তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এই যুদ্ধ তো শেষ হচ্ছে না। আমার মনে হচ্ছে ঘন্টা যাচ্ছে, দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, এমনকি যুগ পেরিয়ে যাচ্ছে, কিন্তু আমার সেই আনারস কাটা আর শেষ হচ্ছে না। আম্মু এতক্ষণ ধৈর্য নিয়ে আমাকে শেখাচ্ছে। আমি মনে মনে ভাবছিলাম আমরা মা হলে কখনো এইভাবে কি সম্ভব, এই এত ধৈর্য নিয়ে শেখানো। আমার আশা ভরসায় থাকলে আজকে আনারস তরমুজ কিছুই খাওয়া হবে না। আনারসটা কোনো রকম আমি কেটে শেষ করলাম, ভাবি এসে তরমুজ কাটা শুরু করলো। ভাবি বলে আজকে তুমি অনেক কাটছো, অনেক শিখছো, এখন তরমুজ আমি কাটি। আনারস কাটা শেষ, আমার বাবা না আর আনারস খাবে না, এখন তরমুজ খাবে। আচ্ছা, তরমুজের পিস বাটিতে নিয়ে সাথে সাথে আমার বাবান বলছে তুমি এটা খাও। আমার বাবান প্রাণের বাবান, এত আদরই আমার এটা বাবান। আপনাদের বাসায় কার কার বাসায় এমন বাবান আছে বা একটা ছোট্ট কিউট আম্মু আছে, কমেন্টে জানাবেন। ভাবি এক মুহূর্তেই তরমুজ কাটা শেষ করে ফেললো, ভাগ্যিস। তাই আমরা তরমুজ আর আনারস খাওয়া শেষ করে আবার রান্না করতে আসলাম। এখন হালিমের জন্য গরম পানি বসিয়েছি। আম্মু বলছে একটু হালিমও করে রাখো, কোনো মেহমান আসলে সাথে সাথে যেন দেয়া যায়। প্রাণ হালিম মিক্স, এটা মোটামুটি সব কিছু রেডিই আছে, আর প্যাকেটের গায়েও লেখা আছে কিভাবে রান্না করতে হবে। যে কেউ সহজে রান্না করতে পারবে, তাকে রেসিপি নতুন করে দেখতে হবে না বা শিখতে হবে না। যেহেতু প্যাকেটের গায়ে সব কিছু লেখা আছে, শুধু একটু ভালোভাবে পড়ে নিলেই হবে। গরম পানিতে এইভাবে আস্তে আস্তে ডালগুলো ঢালা হচ্ছে। এই উপাদানগুলো যেন একসাথে না দেয়, একসাথে দিলে একটু জটলা হয়ে যাবে। আর দেবার সময় অবশ্যই এভাবে নেড়ে নেড়ে দিতে হবে, নয়তো গুটি গুটি হয়ে যাবে। হালিমের জন্য পেঁয়াজ রেডি করছি। পেঁয়াজটা আগে বাগার করে নিতে হয়। হাঁড়িতে তেল দিয়ে দিতে হবে। তেল একটু গরম হয়ে আসলে তারপর পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটা একটু বাদামি বাদামি কালার করে তারপর নামাতে হবে। প্রথমে কিছু অংশ তুলে রাখতে হবে একটা বাটিতে বা কিছুতে তুলে রাখবেন, বাকি অংশ দিয়ে হালিম রান্না করতে হবে। যদিও সব কিছু দেওয়া থাকে, তারপরও একটু বাটা মশলা যদি আপনি এটাতে মিক্স করেন, আরও ভালো একটা স্বাদ আসবে এই হালিম থেকে। এখন বাকি পেঁয়াজগুলোতে মশলা নেড়ে চেড়ে তারপর চিকেন দিয়ে দিলাম। আমার কাছে বিফ থেকে চিকেন হালিমটা একটু বেশি ভালো লাগে। আমাদের বাসায় সবাই চিকেন হালিমটাই পছন্দ করে। অনেকে হালিম পছন্দ করে না খেতে, আমি বেশ কয়েকজন থেকেই শুনেছি হালিম খেতে পছন্দ করে না। তারা যদি অবশ্যই চিকেন হালিমটা একবার ট্রাই করেন, মনে হয় না তারা আর হালিম অপছন্দ করবেন। আর সাথে লেবু নিয়ে নেবেন, লেবুই হচ্ছে আসল হালিমের স্বাদ আনার জন্য। হালিমে দেবার জন্য চিকেনের যে মাংস আছে, সে মাংসগুলো না নিয়ে গলার হাড়, পাখের হাড়, এইভাবে হাড়গুলো নিয়ে রান্না করতে পারেন।
মাংস থেকে হাড়গুলোই বেশি স্বাদানে এই হালিমের। আপনারা একবার ট্রাই করে দেখুন, যারা একেবারে হালিম খেতে পছন্দ করেন না বা বিফ হালিম পছন্দ করেন তারা অবশ্যই এই চিকেন হালিমটা ট্রাই করবেন। ঠিকঠাক প্রসেসিংয়ে যদি একবার চিকেন হালিম করতে পারেন তাহলে চিকেন হালিমেরই বড় ফ্যান হয়ে যাবেন আপনারা। চিকেন হালিমের কথা বলতে বলতে অলরেডি অনেকগুলো চিকেন ঘুরে বেড়াচ্ছে। তবে এই চিকেনগুলোর দিকে নজর দেওয়ার কোনো দরকার নেই, এগুলো আমার নিজের চিকেন। এগুলো দিয়ে আবার হালিম করার চিন্তা ভাবনা করবেন না প্লিজ। এর মধ্যে বলে রাখি, আপনারা যখন হালিম রান্না করবেন চিকেন দিয়ে তখন অবশ্যই দেশি চিকেন নয়, ফার্মের যে সাদা চিকেন ওটাই ট্রাই করবেন। সাদা চিকেনের হাড়গোড়টাই হালিমের টেস্ট আনে। গতকাল আবার এক আন্টি এই বড়ইগুলো দিয়ে গিয়েছেন। উনি আমার জন্য বড়ইগুলো রেখে দিয়েছিলেন। বড়ইগুলো রেখে দিয়ে অনেক দিন অপেক্ষা করেছেন। এখন দিয়ে যাবার সময় আবার বলেছিল যেন মনে কিছু না করে, অনেকগুলো নষ্ট হয়ে গেছে এতদিন রাখতে রাখতে। এখানে আগেই বলেছিলাম এত আন্তরিকতা, এত ভালোবাসা আত্মীয় স্বজন থেকেও আমাদের কম নয়। এই বড়গুলো আমি একটু বেছে নিয়েছি, বেছে পরিষ্কার করে যেগুলো বাতিল ওগুলো ফেলে দিয়েছি, তারপর বাকিগুলো ধুয়ে নিয়েছি। অনেক দিন শুকানোর কারণে বড়গুলো অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে, তাই ধুয়ে এখন একটু আমি আবার পানি দিয়ে ভিজিয়ে রাখবো, নয়তো এগুলো আচার করতে খুব বেশি কষ্ট হয়ে যাবে। ভিতরে একেবারেই শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর বড়ইগুলো তো অনেক বেশি বালি, এখানে একটু ধুলোবালি বেশি, বিশেষ করে এই জায়গাটা বালির পরিমাণ অনেক বেশি। আর এই কারণে যে কোনো তরকারি ফলের মধ্যে এমন ময়লা হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আন্টি মোটামুটি ভালোই বয়স আছে, সেই মানুষটা আমার জন্য বড়ই শুকিয়ে রেখে দিয়েছে। এই জন্য আমি ওনার প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আর বাকি যে বড়ইগুলো ছিল ফেলে দিব, এগুলোর জন্য আমার বাবান সহ আমি এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমার বাবান এগুলো দিয়ে খেলতে খেলতে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছিল। এখন বাবান সহ এগুলো তুলে দিচ্ছে যেন ফেলে দিতে পারি। আগের দিন মাছ নিয়ে আসা হয়নি, ভাইয়া একটু আগে বাজারে গিয়ে এই ইলিশ মাছটা নিয়ে আসছে। একেবারেই তাজা, মনে হচ্ছে গতকাল রাতেই নিয়ে আসছে মাছটা। মাছটা কাটতে গিয়ে ভাবি বারবার বলছিল মাছটা খুবই ভালো পড়েছে। আমি আসলে মাছ খুব বেশি চিনি না, ইলিশ মাছের গ্রানে আমি বুঝতে পারি যে হ্যাঁ এটা ইলিশ মাছ। অনেক মাছই আমি চিনি না, বুঝতে পারি না এটা কোন মাছ। পহেলা বৈশাখ মানে হচ্ছে পুরো বাঙালির একটা আনন্দের দিন। এটা আমাদের ধর্মীয় কোনো সংস্কৃতি নয়, ঠিক আছে, বাট আমরা তো বাঙালি, এটা একটা রেওয়াজের মতো, আনন্দের মতো। কেউ আবার বলবেন না যে পহেলা বৈশাখ পালন করা তো হারাম এই সে। এটাকে আমরা কখনো ধর্মের পর্যায়ে নিয়ে যাইনি বা ফরজ কাজ হিসেবে নিয়ে যাইনি। প্রতিটা দেশের সংস্কৃতি আছে কিছু, এই সংস্কৃতিগুলো মানুষ নিজ থেকে পালন করে। আর কোথাও দেখিনি যে সংস্কৃতি পালন করা যাবে না। সংস্কৃতি এটা তো হারাম কিছু নয়, আর এখানে গুনার কোনো কাজও হচ্ছে না যে পালন করাই যাবে না। ভাবছি প্রতিটা রেসিপির উপর আলাদা আলাদা করে ভিডিও করব,
এইভাবে আসলে ঠিকভাবে রেসিপিগুলো সবগুলো দেখানো সম্ভব হয় না। সবগুলো রেসিপি একসাথে দেখাতে হলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তাই আপনাদের জন্য সামনের দিনগুলোতে প্রতিটি রেসিপি আলাদা করে করে দেখাবো। এতে আপনারা ভালো করে বুঝতে পারবেন কোন রেসিপিটা কীভাবে রেডি করতে হয়, বা মাছ মাংস কীভাবে কাটতে হয়, কীভাবে কাটলে খুব সুন্দর ও সহজ হবে। আপনাদেরকে এভাবেই আমি ভিডিও রেডি করব। আপনারা দেখে যেন সহজে কম সময়ে শিখতে পারেন, আমি এখন থেকে সে ভিডিও করব ভাবছিলাম। আর এই মাছটাতে ডিম হয়েছে, এখন ডিমটা বের করতে হচ্ছে, নইলে ডিমটা কেটে ফেলতে হবে। পিসগুলো করার আগে যদি ডিমটা না বের করি তাহলে ডিমটা কাটা হয়ে যাবে। তো আগে ডিমটা বের করে নিতে হবে আস্তে। ইলিশ মাছের ডিম আমার খুবই পছন্দের একটা খাবার। ছোটোবেলায় আমার আব্বু বলতো ডিম ওর জন্য রেখে দাও, আর ইলিশ মাছের মাথা, অনেকে এটার কাটার জন্য খেতে পছন্দ করেন না, খেতে বিরক্ত বোধ করেন, কিন্তু আমার কিন্তু ইলিশ মাছের মাথা খুবই ভালো লাগে। এরপর থেকে মাছ কাটা, মুরগি কাটা বা প্রতিটা রেসিপি আপনাদেরকে আলাদা আলাদা করে দেখাবো। আচার বানানোটাও আজকে ফুল রেসিপি দিয়ে দিব। তবে এখানে আমি কি মিস্টেক করেছি এটার ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব। সামান্য মিস্টেক হয়েছে, এটা আপনাদেরকে বুঝিয়ে দিব কোথায় আমি মিস্টেক করেছি। এই দেখুন পিসগুলো কত সুন্দর হয়েছে। মাছের পিসগুলো আসলে ঠিকঠাক থাকতে হয়, নয়তো দেখতে ভালো হয় না, আবার রাখতে গেলেও অসুবিধা। কোনো পিস খুব বেশি বড়, কোনো পিস খুব ছোট, এইভাবে না করে প্রতিটা পিস যেন সমান হয় এইভাবেই কাটার চেষ্টা করবেন। একটা হাতের মাপ থাকে, আপনি যদি খুব বেশি পারদর্শীও না হন, কাটার সময় হাতের মাপটা যদি ঠিক থাকে তাহলে দেখবেন পিসগুলো বড় ছোট হয়ে যায়নি। মাছের মাথাটা কাটা হচ্ছে। আপনাদের বাসায় মাছের মাথা কাটার সিস্টেমটা অবশ্যই বলবেন। আমার ভাবি বলছিল এইভাবেই মাছের মাথাটা কাটবো, তাহলে একটু ভালো লাগবে। আর হচ্ছে এই যে কান, মাছের কানগুলো রেখে দিন, রেখে দিয়ে আমরা কোনো একটা শাকের সাথে রান্না করব। অনেকেই আবার কচুর শাকের সাথে মিক্স করে করে। আমাদের পাশের বাসায় আন্টি কচুর শাক দিয়ে এই কানগুলো একসাথে মিক্স করে রান্না করে, খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমার তো খুব পছন্দের একটা খাবার আন্টির হাতের কচুর শাক, ইলিশ মাছের কান দিয়ে বা কাটা দিয়ে রান্না করে। মাথাটাকে এখন মাঝখানে কেটে নিয়েছি। চাইলে মাঝখানে না কেটেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। পিসগুলো আমার কাছে তো অনেক ভালো লেগেছে, মাশাল্লাহ। ভাবি অনেক সুন্দর করে এই মাছটা কেটে শেষ করেছে। এখন এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। মাছের কালারটা দেখলেও অনেক ভালো লাগছে।
এত সুন্দর কালার, আর ভিতরে যেন সেগুন কাঠের মতনই ডোরা ডোরা হয়ে গেছে মাছের। মাছগুলো একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছে, আবার ভিতরে কালো চামড়ার মতন রয়েছে, আর রক্তগুলো ভালোভাবে বের করে নিচ্ছে। এগুলো ভালোভাবে না ধুলে রান্নার সময় যদি এই ময়লাগুলো দেখা যায় তখন আর কি খেতে ভালো লাগে, তাই একটু যতটা সম্ভব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। মাছ ধোয়া শেষ, এখন লবণ ও বাকি মশলাগুলো দিয়ে মেখে প্রথমে একটু কিছুক্ষণ রাখবে, 2-3 মিনিট, তারপর এগুলোকে ভাজা হবে। আজকে আমরা সর্ষে ইলিশ করার কথা থাকলেও অনেক বেশি লেট হয়ে গেছে, তাই আজকে আর সর্ষে ইলিশ করবে না, আজকে ভাজি করে খাওয়া হবে মাছটাকে।
মাছ ভাজি শেষ করে আমরা এরপরে ডিম ভাজি করব। মাছের যে ডিম হয়েছে ওটাও ভাজি করব। মাছের ডিম খুব বেশি ভালো লাগে ভাজি করলে, ওটার সাথে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করলে আরও বেশি ভালো লাগে, কিন্তু আজকে আর পেঁয়াজ মরিচ দিয়ে ভাজবো না। আজকে এইভাবেই তেলের উপরে ভেজে তারপর শেষ করব। অনেক বেশি গরম পড়ছে আর অনেক কাজের ফাঁকে আসলে অনেকটা টায়ার্ড বলা যায় এত গরমের মধ্যে, তারপরও অনেক হয়েছে। মাছ ভাজি শেষ করে আজকে রান্না শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট করলাম। রেস্ট করে কোথায় যেতে পারি, কোন দিকে যেতে পারি প্ল্যান করলাম। আগেই প্ল্যান ছিল, তারপরও একটু শিওর হয়ে নিলাম। শিওর হয়ে আমরা আর পাশের বাসার আন্টিরা সহ একসাথে ঘুরতে বের হলাম। এই রাস্তাটা দিয়ে হাঁটতে গেলে কেমন যেন মনে হয় এই আপন জায়গাটার মতো যদি মৃত্যুর পরও এই জায়গাটাই আমাদের হয়। খুব বেশি ভালো লাগে এই জায়গা দিয়ে হাঁটতে। রাস্তার পাশে পাশে পাহাড়, গাছ, এমন জায়গাগুলোতে যারা আছেন থাকেন তারা তো আমি বলবো অর্ধেক জান্নাতে থাকেন। এভাবে হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূর হেঁটে চলে গেলাম। কি কিউট দেখতে এই ছাগলগুলোকে। আমি কাছে যখন একটু টাচ করতে গেলাম তখনই সাথে সাথে নড়ে উঠলো, আমি আর ডিস্টার্ব করলাম না। আমরা যে বাড়িতে আসছি সেই বাড়ির টিউবওয়েলটা সম্পর্কে আম্মু বলছিল যে টিউবওয়েলটা দেখো, ওটার মধ্যে পানি নিজে নিজেই পড়ে, ওদের পানি চেপে ফেলতে হয় না বা পানি চেপে চেপে নিতে হয় না। তারপর আমাদেরকে সেমাই, নুডলস আরও অন্যান্য নাস্তা দিল। খাওয়া শেষ করে গল্প করছিলাম, এমন সময় নকশি কাঁথার কথা তুললেও। এই নকশি কাঁথাটা যে আপুর বাসায় গিয়েছি, আপু আর আপুর আম্মু বসে করেছিল। আরও অনেকগুলো নকশি কাঁথা করবে এটাই বলছিল। আমরা দেখে বলছিলাম যে হ্যাঁ আসলেই ভালো হয়েছে। আপু আর আপুর আম্মু আরও অনেক বেশি সুন্দর সুন্দর কাজগুলোই করে থাকেন, আমরা দেখেছি। তারপর সন্ধ্যা প্রায় হয়ে আসছিল, তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসব, কিন্তু তারা বিদায় দিতে চাইছিল না, বলছে না রাতে থেকে যেতে। বাট বাসায় ফিরতে হবে, আব্বু সহ একা থাকবে, আবার রান্না বান্না খাওয়া দাওয়া ঝামেলা আছে, তাই চলে আসলাম। বাসায় ফিরে আমরা আবার মনে পড়লো যে আমাদের বড়ইগুলো তো ভিজিয়ে রেখেছি, বড়ই আচার করতে হবে। বড়ইয়ের আচার মশলা দিয়ে কমপ্লিট করা হয়ে গেছে, এমন সময় মনে হলো যে আমরা তো সিরকা দিইনি, সিরকাটা আরও আগে দেওয়ার দরকার ছিল। আর সিরকা দেওয়ার সময় অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, খুব বেশি কম যেন না হয়। একবারে পরিমাণে কম হয়ে গেলে সিরকা দেয়া আর না দেয়া এক সমান হয়ে যায়, আর খুব বেশি হয়ে গেলে টকটক হয়ে যায়। তো মশলা মেশানোর আগেই সিরকাটার সাথে সাথে যদি দেওয়া হয় তাহলে টক
টক কী পরিমাণ হয়েছে বোঝা যায়, আর ওই পরিমাণ অনুযায়ী মশলাগুলো বা লবণ চিনি দেয়া যায়। তো ভুল হয়েছে এখানে, আপনাদেরকে বলেছিলাম যে একটা ভুল করেছি, ওটা আপনাদেরকে দেখাবো। এই ভুলটাই হয়েছে, সব মশলা হয়ে যাওয়ার পর মিক্স করে ফেলার পরে আচারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মনে পড়লো সিরকা দেওয়া হয়নি। শেষে সিরকা দিয়েছি, যার কারণে একটু হালকা টক হয়ে গিয়েছিল। এটা প্রথমে যদি আমরা মশলার সাথে দিতাম একসাথে, তাহলে টকের পরিমাণ অনুযায়ী আমরা মশলা মিক্স করতাম। যাই হোক, এটা দেখে আপনারাও বুঝতে পারবেন আসলে সিরকাটা ঠিক কখন দেওয়ার দরকার আর কেমন পরিমাণ দেওয়া দরকার। এখানে আমি হাফ কাপের চেয়েও সিরকা কম দিয়েছি। খুব বেশি সিরকা দিলেই যে ভালো থাকবে আচার বা কোনো খাবার, এটা ঠিক নয়, পরিমাণ মতো দিতে হবে। আম্মু আগেই পাঁচফোড়নটা রেডি করে রেখেছে। আমাদের বাসায় আম্মু যখনই ফ্রি থাকে এই ধরনের ছোটোখাটো কাজগুলো বা ঝামেলার কাজগুলো আগেই রেডি করে রাখেন। কিন্তু পাঁচফোড়নের যে প্যাকেটটা ছিল ওই প্যাকেটটা খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ আগেও আমরা দেখলাম পাঁচফোড়নের প্যাকেটটা আছে, কিন্তু যখনই দিবে তখন আর দেখছি নাই। আম্মু তখনই বারবার বলছিল এটা তোমার বাবানে নিয়ে গেছে। আমি বলছিলাম হতে পারে বা চুলোতে পড়ে গেছে। এই তো আবার পাঁচফোড়ন নতুন করে রেডি করা হচ্ছে। আচারে পাঁচফোড়নটা দিয়ে আচারটা আরেকটু নেড়ে নিতে হবে। পাঁচফোড়নটার মূলত হলো যে একটা সুগন্ধি আসার দরকার, বা যে সুগন্ধিটা পেলে ভালো লাগবে আচার মাংস, পাঁচফোড়নটা মূলত এটার জন্যই ব্যবহার করা হয়। আচার সব কিছু কমপ্লিট করার শেষে আমরা যখন রান্নাঘর থেকে যাই, দেখি ঠিকই আমার বাবান পাঁচফোড়নের প্যাকেটটা নিয়ে চলে গেছে। তখন আমার আম্মু সহ বললো, দেখছো তোমার বাবা নিয়ে এই কাজ করছে, আমি বলছিলাম না। আচার রেডি। আচার যখনই হয়ে যাবে ঠান্ডা করার জন্য অবশ্যই একটা প্লাস্টিকের গামলায় নেওয়াটা ভালো। এই যে সিলভারেরগুলোতে থাকলে আচার টক জিনিস তো কিছুক্ষণ পর তেতো হয়ে আসে, তাই প্লাস্টিকের কিছুতে নিয়ে নেওয়া বা অন্য কোনো কিছুতে নিলেই ভালো। সিলভারের কিছুতে না রাখাটাই উত্তম, এতে তেতো তেতো ভাব হয়ে আসে। এখান থেকে ঠান্ডা করে তারপর সরিষার তেল একটু চুলায় গরম করে বা এমনিতে কাঁচা হিসেবেও বয়েমে রেখে দেওয়া যাবে। এভাবে দীর্ঘদিন সংরক্ষিত করা যায় আচার, নষ্ট হবে না, নষ্টের কোনো ভয় নেই। আপনাদের ঈদ ও পহেলা বৈশাখ কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।